ছাত্ররা আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে নতুন কবিতা আলোচনা হবে, গল্প আলোচনা হয়েছে, বিষয়বস্তু এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলাপ আলোচনা হয়েছে পূর্বের ক্লাসগুলোতে। আজকে প্রথম একটি কবিতা আলোচনা হবে। চারখানা কবিতা রয়েছে ক্লাস 11-এর জন্য। প্রথম কবিতা নীলধ্বজের প্রতি জনা। এছাড়া আমরা বলেছি যে কবিতা আছে তোমাদের জন্য, লালনের কবিতা আছে, বাড়ির কাছে আরশিনগর। আধুনিক কবিতা নুন আছে, তোমাদের জন্য দীপান্তরের বন্দিনী নামক কবিতা আছে। প্রথম কবিতা নীলধ্বজের প্রতি জনা। সাধারণত একটি কঠিন কবিতা, আমাদের বুঝতে হবে, একটু সময় যাবে, কিন্তু তবুও আমরা বুঝবো এবং খুব ভালোভাবে বুঝবো। কবিতার মধ্যে একটু আধুনিকতার সঙ্গে পৌরাণিকতার সংমিশ্রণ আছে। চিন্তাভাবনার মধ্যে একটু ম্যাচিউরিটির আগমন ঘটাতে হবে কবিতা বুঝতে গেলে, আমরা বোঝাবো। যিনি কবি আমাদের সবার পরিচিত মানুষ। কেন পরিচিত মানুষ? এই তো কয়েক মাস আগে যে মানুষের কবিতা বেশ রং চড়িয়ে তোমাদের পড়তে হয়েছিল, অভিষেক তোমরা পড়েছো। অভিষেক পড়তে গিয়ে নিশ্চয়ই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে অনেক সবিস্তারিত আলাপ আলোচনা তোমরা জেনেছ। 1860 সময়কাল, যে সময়কালটা সাধারণত বাংলা সাহিত্যে বলা যেতে পারে মাইকেল মধুসূদন দত্তের এই যে 1860, 61, 62 এই যে সময়কাল, তাবড় প্রভাবে বাংলা সাহিত্যকে প্রভাবিত করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। নামটির মধ্যে দিয়ে একটা অদ্ভুত বনে দিয়ে আনা হয়েছে, নামটির মধ্যে দিয়ে একটা অদ্ভুত রুটলেস হয়ে আধুনিকতার খুঁজে বেড়ানোর প্রচেষ্টা রয়েছে। এবং বলতে কোনো দ্বিধা নেই, মাইকেলের বিভিন্ন সাহিত্য সৃষ্টি, তার নাটক, তার শর্মিষ্ঠা থেকে শুরু করে তার দুটো প্রহসন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, তার বিভিন্ন কাব্য কবিতার মধ্যে দিয়ে যদি উকি মারা যায়, সে তোমার বীরঙ্গনাও বলতে পারো, সে তোমার আমাদের মেঘনাদবধ বলতে পারো। সমস্ত ক্ষেত্রে তার কবিতার যে লেখনী স্টাইল, তার কবিতার মধ্যে দিয়ে ব্ল্যাক ভার্স আনার প্রবণতা, তার কবিতার মধ্যে দিয়ে অমিতাক্ষর ছন্দ আনার যে প্রবণতা, বাংলা সাহিত্যকে মাইকেল যেন নতুনত্বের দিশা দিয়েছিলেন। বাংলায় সাহিত্যকর বলতে গেলে কোথায়, পৃথিবীর সাহিত্যে মাইকেল একটা আলাদা অবস্থান, সেই আলাদা অবস্থান করা ব্যক্তি মাইকেল মধুসূদন দত্ত। 1824 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1873 খ্রিস্টাব্দে প্রয়াণ ঘটান। তোমরা 11-এ উঠোছো, নিজের যোগ্যতার অনুপাতে লেভেল আরেকটু এগিয়ে নিয়ে চলেছো। তোমাদের জানতে হবে মাইকেল সম্পর্কে, এবং বলতে আমার একটু দ্বিধা নেই, মাইকেলের কবিতা এবং নাটককে যারা অ্যানালিসিস করেছে, মাইকেল তার নিজস্ব সাহিত্য এবং সৃষ্টিগুণে এত অদ্ভুত যে ক্ষেত্র বিশেষে তার সাহিত্যের যে যে পোর্শনে মাইকেল নিজে হাত দিয়েছে, চ্যালেঞ্জ নিয়ে বলা যেতে পারে অনেক ক্ষেত্রে, বাংলা কেন ভারতীয় সাহিত্যের তাবড় তাবড় সাহিত্যিকরা মাইকেলের প্রতিভার কাছে ম্লান। এমতো মাইকেল মধুসূদন দত্ত। আমাদের কাছে দুঃখের বিষয় যে মাইকেল কখনো সাহিত্যের জগতে খুব বেশি দিন বিস্তার ঘটাতে পারেননি। নৈরাশ্যের পর্যাপ্ত ছাপ, শিক্ষিত হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান মাইকেল মধুসূদন দত্ত, নাম তার মধুসূদন দত্ত। ইচ্ছা তার ইংরেজি সাহিত্যের রূপরেখায় দাঁড়িয়ে নতুন ওয়ার্ডসওয়ার্থের মতো তার রূপরেখা ছড়িয়ে পড়ুক। ইংরেজি সাহিত্যের কাণ্ডারি হওয়ার প্রচেষ্টা নিয়ে এগিয়ে চলা মাইকেল বিদেশে চলে গেল ইংরেজি সাহিত্য নিয়ে কাজ করতে। পারলেন না, ব্যর্থ হলেন, অর্থনৈতিক নানান সংকট, খ্রিস্টান মেয়ের প্রেমে পড়া, তাকে বিয়ে করতে চাওয়ার ইচ্ছা, বাবা তাকে ত্যায্যপুত্র করলো, ধর্ম পরিবর্তন করলো খ্রিস্টান মেয়েকে বিয়ে করার জন্য। হিন্দুর সন্তান মধুসূদন দত্ত প্রেমের জন্য হয়ে গেল মাইকেল মধুসূদন দত্ত। বাবা তাকে ত্যায্যপুত্র করলো ধর্ম বিচ্যুত হওয়ার জন্য। প্রেমিকা তাকে ছেড়েই চলে গেল, বিয়েই করলো না। হতাশায় লাঞ্ছিত, জর্জরিত, যন্ত্রণাক্লিষ্ট মাইকেল সাহিত্য সৃষ্টি করতে শুরু করলো, ইংরেজি সাহিত্য। সেখানে ব্যর্থ হলো। একজন ব্যর্থ মানুষ পৃথিবীর ইতিহাস, পৃথিবীর সাহিত্যের নতুন নতুন রূপরেখা ঝড় তিনি দেখলেন, উপলব্ধি করলেন। লাতিন সাহিত্য, গ্রিক সাহিত্য, কোপা সাহিত্য, ব্রিটিশ সাহিত্য আলাপ আলোচনা করলেন, দেখলেন। দেখার প্রভাবে মাইকেল সাহিত্যের যে রূপকল্প, যে রুট, যে রস, যে নির্যাস,
প্রত্যেকটি ক্ষেত্রে মাইকেল যেন জীবন্ত কিংবদন্তির মতো তখন বেঁচে আছে, সুযোগটুকু পাচ্ছে না। কলম ধরলেন, আঁকড়ে ধরলেন। সমস্ত সৃষ্ট সাহিত্য সাধারণ সুস্থ মানুষের মতো কলম ধরে ধরে লেখার মতো নয়। নেশাগ্রস্ত মাইকেল আচমকা আউড়ে চললেন বিভিন্ন শব্দ, পাশে কেউ কেউ বসে কলম দিয়ে লিপিবদ্ধ করলো, তাই হয়ে গেল আজ কিংবদন্তি শিল্পীর বিভিন্ন সাহিত্য। মাইকেল সবসময় রুটলেস, মাইকেল সবসময় তার নিজস্ব পরিমণ্ডলের বাইরে দেখার চেষ্টা করলেন। মাইকেল তার সাহিত্যের ক্ষেত্রে সবসময় বাংলা সাহিত্যকে 1-150 বছর এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করলেন। তিনি ভাবলেন সাহিত্যর তার নিজস্ব প্যাটার্নে কেন চলবে, বিদেশের সাহিত্য যেখানে ঝড় চলছে সেই সাহিত্যের রূপরেখা কেন বাংলা সাহিত্যে আসতে শুরু করবে না। মাইকেল বিভিন্ন পৌরাণিক কাব্যগ্রন্থ পড়তে শুরু করলেন। পৌরাণিক নারীদের যন্ত্রণা, তাদের লাঞ্ছনা, তাদের হতাশা মাইকেলের মধ্যে প্রভাব ফেলতে চেষ্টা করল। মাইকেল ভাবলেন এই মেয়েটির তো এই যন্ত্রণাটা পাওয়ার কথা ছিল না। তারা, গুরুপত্নী তারা পৌরাণিক কাব্যে তার স্বামীর শিষ্য সোমের প্রেমে পড়েছে, কিছু বলতে পারেনি, সে প্রেম হারিয়ে গিয়েছে ব্যাখ্যার সূত্রহীনতায়। লক্ষণের প্রেমে পড়া শূর্পণখা নাক কেটে গেছে। রামায়ণ বলতে গেলে তো শুধুমাত্র আমরা রাবণকে বুঝেছি, লক্ষণকে বুঝেছি। সেই শূর্পণখার যে কিছু যন্ত্রণা ছিল, সে যে কিছু বলতে চেয়েছিল, বলতে পারিনি। 5 স্বামী সঙ্গ ভোগ করা দ্রৌপদীর যে মনের যে যন্ত্রণা, যে গহীনে যে আত্মযন্ত্রণা, সেই দ্রৌপদীর যে কিছু বলার ছিল, বলতে পারিনি। কেতকীর যে তার স্বামীর প্রতি কিছু বলার ছিল, বলতে পারিনি। সমস্ত বলার দায়িত্ব, সমস্ত বলার দায়িত্ব, দায়বদ্ধতা নিয়ে যেন হাজির হয়ে গেছে মাইকেল। স্বামী বিচ্ছিত শকুন্তলা আজ আংটি দেখাতে পারেনি বলে আজ স্বামী সঙ্গ পেল না। সেই শকুন্তলা দুষ্মন্তের প্রতি কিছু বলতে চেয়েছিল, পারেনি। সমস্ত না পারার কথা যেন আজ মাইকেল নিয়ে হাজির করেছে। সমস্ত অতৃপ্ত প্রেম, যেখানে সমস্ত অপ্রাপ্তি একটি নারী সত্তার মধ্যে নিয়োজিত ছিল, সেই নারীর কলম ধরার দায়িত্ব যেন মাইকেল নিয়েছে। মাইকেল নিয়ে যেন আজকে বলতে চেয়েছে সমাজের বুকে, ওই মেয়েগুলো, ওই নারীগুলো, ওই মাগুলো, ওই পত্নীগুলো, ওই প্রেমিকাগুলো আসলে কিছু বলতে চেয়েছিল তার স্বামীকে, তার সন্তানকে, তার প্রিয়তমকে, বলতে পারিনি। আমি মাইকেল বলবো তাদের কথা। তার জন্যেই কলম ধরা, তার জন্যেই রচনা বীরঙ্গনা কাব্য। সেই বীরঙ্গনা কাব্যের 11 সর্গ সংখ্যক কবিতা নীলধ্বজের প্রতি জনা, যা বিখ্যাত কবি ওভিদের লাতিন ভাষায় লেখা হিরোইক এপিস্টেলস, এই হিরোইক এপিস্টেলসের দ্বারা প্রভাবিত হয়েই বীরঙ্গনা কাব্য রচনা করা হয়, যার 11 নম্বর স্বর্গ নীলধ্বজের প্রতি জনা। তাহলে আমরা কি কথা বলেছি? আমরা মাইকেল সম্পর্কে আলাপ আলোচনা করেছি, আমরা এই কাব্যগ্রন্থ রচনার প্রেক্ষাপট সম্পর্কে আলাপ আলোচনা করেছি, আমরা যে বিষয় বা যে ভাবনার প্রতি গুরুত্ব বা আলোকপাত করার চেষ্টা করেছি, সেই ভাবনাটি হলো এই কাব্যগ্রন্থ কেমন বিষয় বা কেমন ভাবনার দ্বারা প্রভাবিত হয়ে এখানে এসে হাজির হয়েছে। কবিতায় ঢোকার আগে একটি কথা তোমাদের বলে নেব। সেই কথাটি হচ্ছে, সাধারণত মাইকেল কিন্তু চরিত্রের কিছু কিছু বদল ঘটিয়েছে। রামায়ণ বা মহাভারতের চরিত্রের যে প্যাটার্ন বা যে প্লট বা যে টাচটি ছিল, সেই প্লট বা সেই প্যাটার্ন বা সেই টাচটির সামান্য বদল ঘটিয়েছেন। হয়তো কোনো চরিত্র একটুখানি অন্যরকম ছিল, সেই চরিত্রটির সামান্য কিছু বদল ঘটিয়েছেন। সেই বদল ঘটানোর জায়গা এবং সেই বদল ঘটানোর প্রেক্ষাপট আলাপ আলোচনা করব আমরা কাব্যগ্রন্থের বিভিন্ন জায়গায়। নীলধ্বজের প্রতি জনা কবিতা তো হিউজ ক্যানভাস,
সেই হিউজ ক্যানভাসকে বর্ণনা করার জন্য কখনো একটা ক্লাস যথেষ্ট নয়, বেশ অনেকগুলো ক্লাস লাগবে। অন্তত গোটা চারেক ক্লাস তো নীলোধ্বজের প্রতি জনাতে অবশ্যই লাগা উচিত আমাদের। আমরা প্রথম ক্লাসে কবিতার প্রেক্ষাপট, তার কাব্য শৈলী, তার কাব্য বৈশিষ্ট্য, কাব্যের ক্যানভাস, কাব্যের প্রেক্ষাপট আমরা বর্ণনা করেছি। কবিতায় আমরা যাব আগামী ক্লাসে, কিন্তু আগামী ক্লাসে যাওয়ার আগে আমরা যে কথাটি বা যে কাজটি করতে পারি, নীলোধ্বজের প্রতি জনার একটু জাস্ট আউটলাইনটি টানতে পারি। রাজা নীলোধ্বজ রাজধর্ম পালনে উদ্ধত, রাজনীতি তার কূটকৌশলতাকে বর্ণনা করে, রাজনীতি তার চুক্তি বা চুক্তির বাইরের চুক্তিকে বর্ণনা করে। মায়ের মন তো কখনো রাজনৈতিক প্যাঁচ কলা কুশলতার দ্বারা আবৃত হতে পারে না। একজন মা তো মাই, মায়ের তো একটাই কাজ সন্তানের স্নেহ করা, এবং মাতৃত্বের অনাস্বাদিত রূপরেখার দিয়ে যে সন্তান সে অনাস্বাদিত রূপ পায়নি তার কাছেও মাতৃত্বের স্বাদ পৌঁছে দেওয়া। একজন মা জনা, তার সন্তান মারা গেছে। কে তাকে হত্যা করেছে? প্রবল পরাক্রমশালী বীর অর্জুন তাকে হত্যা করেছে। শুনেছে সন্তান যদি হত্যা করা হয় মায়ের হৃদয়ের কি যন্ত্রণাটা পৌঁছায়। মা আজকে ডুকরে ডুকরে কেঁদে উঠেছে, সন্তান হারানোর যন্ত্রণায় জ্বলছে মা। কিন্তু এর থেকেও বড় যন্ত্রণা জনা তখন পেয়েছে যখন জনা জানতে পারলো তার স্বামী নীলোধ্বজ নাকি সেই অর্জুনকে আতিথেয়তা দান করার জন্য নিজের রাজপ্রাসাদের সব থেকে বড় স্বর্ণাসনে বসিয়েছেন। পুত্র হত্যাকারীকে পিতা যত্ন করছেন, পুত্র হত্যাকারীকে পিতা আতিথেয়তার চরম শিখরে পৌঁছে দিচ্ছেন। সন্তান মারা গিয়েছে যে রাজপ্রাঙ্গণে, সেই রাজপ্রাঙ্গণে সন্তান হত্যাকারীকে বাজনা বাজিয়ে সুষম খাদ্য দিয়ে আতিথেয়তার সর্বোচ্চ শিখর দেওয়া হচ্ছে। মায়ের কান্নাটা সেই বাজনার কাছে আজ লুপ্ত হয়ে যাচ্ছে। মায়ের তো প্রশ্ন থাকবে, হে প্রবল পরাক্রমশালী আমার স্বামী, আমার সন্তানের পিতা, আজ সন্তানের মৃত্যু তোমাকে কোনোভাবে প্রভাবিত করতে পারেনি। আজ তোমার সন্তান মৃত্যুর রূপরেখা নিয়ে আজকে বাইরে শায়িত হয়ে রয়েছে, রক্তের ফেনিলোর রাশি প্রবাহিত হচ্ছে। তুমি তা না দর্শন করে আজকে পুত্র হত্যাকারী ওই অর্জুনকে স্বর্ণের সিংহাসনে বসিয়ে তুমি আজ আতিথেয়তা দিচ্ছ। স্বামী তুমি কি অন্ধ? পুত্র শোকে কি তুমি আজ পাগল হয়েছ? নাকি পুত্রের প্রতি তোমার স্নেহ প্রেম ভালোবাসা সব ঔরস তুমি ভুলে গেছো? স্বামীকে প্রশ্ন। সন্তান হত্যাকারীর বিরুদ্ধে অভিযোগ, অভিযোগ তার মায়ের চরিত্র সম্পর্কে। এই মায়ের সন্তান তো এমনই হতে পারে। আসলে যন্ত্রণার কোনো ভাষা থাকতে পারে না। অনেকে প্রশ্ন তুলেছেন জনার মুখের ভাষা, জনার আক্রমণের যে শব্দ, সেই শব্দ নাকি শালীনতার মাত্রা ছাড়িয়ে গেছে। অশ্লীল শব্দ দিয়ে জনা অ্যাটাক করেছেন, অর্জুনকে আক্রমণ করেছেন, অর্জুনের মাকে আক্রমণ করেছেন, স্বয়ং নিজের স্বামীকে আক্রমণ করেছেন। কিন্তু তোমরাই আমাকে একটি কথা বলো ছাত্ররা, মৃত্যু যখন কারোর বাড়িতে নেমে আসে, কারোর যখন সন্তান হারায়, কারোর পিতা হারায়, মা হারায়, আকস্মিক মৃত্যু যেটা মেনে নেওয়া যায় না, সেই মৃত্যু দেখে কেউ কি ভালো থাকতে পারে? তার ভাষা, তার আচরণ তখন কি নিয়ন্ত্রিত হতে পারে? নিশ্চয়ই হতে পারে না। একজন মা তার সন্তানের আকস্মিক মৃত্যু তাকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। কান্নায় যন্ত্রণায় ডুকরে ডুকরে হাহাকার করতে শুরু করে দিয়েছে। লেলিহান দীপশিখার মতো করে যেন তার ভিতর থেকে যেন কান্নার ফল্গুধারা প্রভাবিত হতে শুরু করেছে। এই স্বামীকে আজ শোনাতে হবে, এ স্বামী আজ কেন অন্ধ হয়েছে, আজ বধির হয়েছে, আজ পুত্র হত্যাকারীকে সিংহাসনে বসিয়েছে। নিজের স্বামী নীলোধ্বজের প্রতি একজন স্ত্রী জনা তার প্রশ্ন।
বীরত্বের রূপরেখা, বীরঙ্গনা হয়ে উঠেছে জনা। যে জনা কখনো পৌরাণিক কাব্যে বীরঙ্গনা ছিল না, যার মুখের প্রশ্ন চিহ্নটা পর্যন্ত ছিল না, সেই প্রশ্ন চিহ্ন না থাকা দেখেই মাইকেলের হৃদয় যন্ত্রণায় জর্জরিত। তার জন্য এই জনাকে নিয়েই মাইকেল মনে করেছিলেন কিছু লিখতে হবে। জনার মুখের ভাষা দিয়ে আজকের পত্রধর্মী কাব্যগ্রন্থ তার স্বামীর কাছে প্রেরণ। যে বীরঙ্গনা, সেই বীরঙ্গনা কাব্যগ্রন্থের নীলধ্বজের প্রতি জনা। তার বিষয়ের পৌঁছানোর আগে বিন্যস্ত বিষয়ের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র টুকরোকে একটুখানি তোমাদের সামনে এনে দিয়েছি। কাব্যগ্রন্থ রূপরেখা, তার প্লট প্রেক্ষাপট তোমাদের সামনে টেনে দিয়েছি। মাইকেলের আচরণ ও চরিত্র বৈশিষ্ট্য এবং তার লেখা সম্পর্কে তোমাদের অল্প বিস্তর আলাপ আলোচনা করেছি। আপাতত এই পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে নিশ্চিতভাবে নীলধ্বজের প্রতি জনার গভীরে প্রবেশ করব এবং তার স্তর, প্রত্যেকটি ছত্র, প্রত্যেকটি চরণ ধরে ধরে, শব্দ ধরে ধরে তোমাদের কাছে বিশ্লেষণ করব, যাতে তোমরা শুধুমাত্র একটি কবিতাকে না বোঝো, একটি নারীর যন্ত্রণাকে উপলব্ধি করতে পারো, একটি সাহিত্যের প্রেম তোমাদের মধ্যে পরিস্ফুটিত হোক এবং পৌরাণিকতার সঙ্গে যে আধুনিক বিশ্ব ইতিহাসের সাহিত্যের সংমিশ্রণ মাইকেল ঘটিয়েছিলেন, সেই সাহিত্যের ছত্র ছত্র মিল তোমরাও খুঁজে পাবে। আপাতত তোমরা ভালো থাকো, বাড়িতে থাকো। নিশ্চিতভাবে আমরা ফিরছি বীরঙ্গনা কাব্যগ্রন্থের অন্যতম বিখ্যাত কবিতা 11 নম্বর স্বর্গ। যে পত্রই সন্তান হারানোর যন্ত্রণা লুকানো রয়েছে, স্বামীর প্রতি অভিযোগ পরিচালিত হয়েছে, সেই কবিতা নীলধ্বজের প্রতি জনা নিয়ে আমরা আগামী ক্লাসে আসছি। আপাতত তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।